সো সবাইকে আসসালামু আলাইকুম। আপনার আমাদের ফর্মাল সেশনটা শুরু করতেছি আফটার এ নাইস ইন্ট্রোডাকশন ফ্রম শাহনাজ আপা। সো দ্য টাইটেল ইটসেলফ অ্যাকচুয়ালি স্পিক যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড গ্লোবাল সার্টিফিকেশন। তো এখানে আমরা বেসিক কিছু আইডিয়া নিয়ে করব, পরবর্তীতে আমাদের কোনো এঙ্গেজমেন্ট হলে আরো বেশি ডিটেলস কোন একটা স্পেসিফিক টপিকসে বা আরো বেশি ডিটেলস আমরা আলোচনা করব। সো আমার নাম নেসার। আপনারা যে কোনো সময় আপনারা আমাকে ইন্টারাপ্ট করতে পারবেন ইন মাই ডিসকাশন, চ্যাট বক্সে কোয়েশ্চেন করতে পারবেন। এবং আপনার যে কোনো সময় ইন বিটুইন আমার ডিসকাশনে কোনো একটা জায়গায় যদি আপনার মনে হয় যে আই এম নট কারেক্ট অথবা ইউনিট ক্লারিফিকেশন, তাহলে অবশ্যই আমাকে ইন্টারাপ্ট করবেন। আর চ্যাট বক্স তো সব সময় আছে। সো ইন্টারন্যাশনাল ট্রেড, এই যে জায়গাটা, এটাতে আমরা কিছু জিনিস আসলে ফান্ডামেন্টালি আমাদের বোঝা দরকার, যে হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম ডোমেস্টিক ট্রেড, বা কমপ্লেক্সিটিটা আসলে এখানে বেশি। সো ইন্টারন্যাশনাল ট্রেডে আমরা আগে, সরি ফর ইন্টারাপশন, ইন্টারন্যাশনাল ট্রেডে আমরা মূলত এই পাঁচটা জায়গা দেখতে, চারটা জায়গা দেখতে পাই যেখানে আসলে হুইচ ইজ হোয়াই ইন্টারন্যাশনাল ট্রেড ইজ ইন্টারেস্টিং অ্যান্ড টু সাম এক্সটেন্ট চ্যালেঞ্জিং। সো এই জায়গাটা, প্রথম যে জায়গাটাকে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে পেলাম, এটা হচ্ছে ডিস্টেন্স রিলেশনশিপ। সো এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে কনসিডারিং দ্য সোশ্যাল মিডিয়া যুগ, যে নাও ডিস্টেন্স বলতে আসলে কিছু নাই, তাহলে ইন্টারন্যাশনাল ট্রেডের এই সময়ে এই সময়ে আসলে ডিস্টেন্স রিলেশনশিপটা কেন ইন্টারন্যাশনাল ট্রেডটাকে চ্যালেঞ্জিং করবে? এটাকে আমরা এইভাবে যদি দেখি, ধরেন আপনি প্রতিদিন যখন কোন একটা স্টেশনের দোকানে যান, ভেরি ক্লোজ একটা রিলেশনশিপে আপনার, প্রতিদিন আপনি আসলে নগদ টাকা দিয়ে আপনি ওখান থেকে শপিং করেন। হঠাৎ করে আপনার একটা ইমার্জেন্সি জিনিস লাগছে, এবং ওই জিনিসটার দাম হচ্ছে 500 টাকা, কিন্তু আপনার আছে হচ্ছে 400 টাকা। আপনার পকেটে আর টাকা নাই, বা আর কোনো ফেসিলিটিসও নাই যে আপনি এডিশনালি দিবেন। বাট দীর্ঘদিন ধরে আপনি ওনার সাথে আসলে এই ব্যবসাটা করতেছিলেন। তো তখন আপনি যখন দোকানদারকে প্রস্তাবটা দিলেন যে ভাই আমার কাছে 400 টাকা আছে, আপনার 100 টাকাটা আমি পরে দিয়ে দিব, দোকানদার কিন্তু আপনার হ্যাপিলি কিন্তু আপনার এই অফারটাকে অ্যাকসেপ্ট করবে। সো দ্যাট মিনস আপনার এই যে রিলেশনশিপটা যখন ক্লোজ, একজন আরেকজনকে দেখছে, তখন সে কিন্তু আপনাকে একটা ট্রাস্ট লেভেলের জায়গায় নিয়ে গেছে। এখন সেই একই স্টেশনারি দোকানদার, সে যদি মনে করেন অন্য একটা কোম্পানি থেকে সাপ্লাই নিতে চায়, তার গুডসটা তার স্টোরে আনতে চায়, তখন কিন্তু আপনার অনেক সময় মুখের কথায় কাজটা হয় না। তাদের মাঝখানে যদি একটু বড় দোকানদার হয়, বা একটা স্লিপ আপনার আদান প্রদান করা হয় একটা যে কোম্পানি তার সাথে, তাহলে যদি আপনি দেখেন, একটা হচ্ছে আপনি মুখের কথায় ক্লোজ রিলেশনশিপে 100 টাকা বাকি নিয়ে আপনি গুডসটা নিয়ে আসলেন, এখানে কিন্তু কোনো কন্ট্রাক্ট আপনার সাথে হয় নাই। কিন্তু আপনার ওই স্টেশনারি দোকানদার যখন আসলে আরেকজন কোম্পানি থেকে গুডসটা নিচ্ছে, সেখানে বাকিতে নিচ্ছে, কিন্তু তার একটা স্লিপ হয়, একটা রেকর্ড ম্যানেজমেন্ট হয়। এবং ওখানে আপনার যখন কোনো কারণে যদি দুইজনের মাঝখানে যদি ডিসএগ্রিমেন্ট হয়, তখন কিন্তু এই রিটেন ডকুমেন্ট গুলা, এই যে কন্ট্রাক্ট যেটা আছে, সেটা কিন্তু ম্যাটার করে। তার মানে সম্পর্কটা কিন্তু একটু দূরে গেল দুইটা কোম্পানির মাঝখানে। একটা হচ্ছে ধরেন গাজীপুর একটা ফ্যাক্টরি, আবার এই দোকানদারটা হচ্ছে আপনার বাসার সামনে, একটু ডিস্টেন্স হলো জায়গাটা, তখনই একটা ফর্মাল অ্যারেঞ্জমেন্টের দিকে চলে গেল। এটা তো আপনার যারা ব্যবসা করে এই environment-টাতে, তাদের কিন্তু আসলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ এভরিওয়ান নোজ যে তাদের দেশের নিজস্ব রুলস এন্ড রেগুলেশন গুলা কি, তারা আসলে এখানে কিভাবে আছে। কিন্তু ওই ম্যানুফ্যাকচারার যে আপনার গুডসটা তৈরি করে, সে যখন তার র মেটেরিয়ালটা দেশের বাইরে থেকে আনতে চায়, তখন কিন্তু তার রিলেশনশিপটা আর একটু ডিস্টেন্স হয়ে গেল।
দেশের বাউন্ডারির বাইরে চলে গেল, তখন কিন্তু এই যে মনে করেন ইমার্জেন্সি দোকানদার, স্টেশনারি দোকান রাখলে ফোন করে ভাই এই জিনিসটা পাঠিয়ে দেন আমি আপনাকে টাকা পরে দিব, বা কন্ট্রাক্টে ইনস্ট্যান্ট একটা ফোনে কন্ট্রাক্ট করে আপনার স্লিপ দিয়ে পাঠিয়ে দিল, এই কিন্তু আর থাকলো না, চলে গেল। তখন এভরিথিং, আপনার স্টেশনারি, স্টেশনারি থেকে ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার থেকে ইম্পোর্টার, এক্সপোর্টার, এই যে কিন্তু ডিসটেন্স হয়। যেমন আপনি ম্যানুফ্যাকচারার পর্যন্ত যে কাজগুলো করছেন সবাই একই দেশের, একই কালচারের, ওনার কিন্তু কালচার কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে স্বাভাবিকভাবে। এখানে ট্রাস্ট জিনিসটা কিন্তু কম কাজ করে, রেদার দেন আপনার ফর্মাল ডকুমেন্ট, লিগেল ফ্রেমওয়ার্ক, এই সমস্ত জায়গায়। সো ডিস্টেন্স রিলেশনশিপ ইজ ওয়ান অফ দা ইস্যু। সেখানে আসলে কিভাবে আসলে গুডসটা পাঠাবে, পেমেন্টটা হবে, এটা একটা ওয়ান অফ চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল ট্রেড। নাও সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আসলে ইন্টারন্যাশনাল ট্রেডের যে দ্য জুরিসডিকশন ইজ ডিফারেন্ট। ইজ মিনস যে আমরা যদি আমাদের এক্সাম্পলটাকে বাড়ি, তাহলে কি হয় যে আপনি যতক্ষণ পর্যন্ত ম্যানুফ্যাকচারার থেকে গুডসটা স্টেশনারি দোকানে নিয়ে আসছেন ততক্ষণ পর্যন্ত সেম জুরিসডিকশনে রোল প্লে করছে। কিন্তু যখন আপনি ওই ম্যানুফ্যাকচারারটা যখন র মেটেরিয়াল আনতেছে, মেটেরিয়াল আনতেছে বাংলাদেশ, তার মানে there are two different jurisdictions. That means you have to have must be abide by the Bangladeshi laws and regulations. On the other hand, আপনার যে এক্সপোর্টার আছে তাকেও কিন্তু চায়নার লজ এন্ড রেগুলেশন মানতে হয়। কিন্তু তার মানে হচ্ছে যদি চায়নার এক্সপোর্টারকে চাইনিজ রুলস এন্ড রেগুলেশন মানতে হয়, এবং আপনি যদি চায়না থেকে ইম্পোর্ট করেন, ইফ আই ক্যান রিপিট, যে রিলেশনশিপ যদিও এখন আমরা ভার্চুয়ালি এভরিওয়ান ইজ কানেক্টেড, উইচ ইজ ফাইন, বাট যখন নাকি আমরা একটা ফর্মাল রিলেশনশিপে যাচ্ছি, which is international trade in this case, and there are different countries that is, in question, তখন আমাদের হয়তো কানেকশনটা ঠিকই থাকে, কিন্তু আমরা যেহেতু একটা ফর্মাল রিলেশনশিপে যাচ্ছি, সেই রিলেশনশিপ ড্রিভেন কিছু আমাদের রেসপন্সিবিলিটিস থাকছে, এবং সেই রেসপন্সিবিলিটিস গুলি ক্যারি আউট করার সময় আমাদেরকে আম, সেই কান্ট্রির জুরিসডিকশনস আমাদের জানতে হচ্ছে, এবং সেই কান্ট্রি রুলস অ্যান্ড রেগুলেশনস মানতে হচ্ছে। সো আমার মনে হয় নেসার সেটাই হাইলাইট করছিলেন, যে দ্যাট টাইম তখন কানেক্টিভিটি থাকতে পারে, কিন্তু আমাদের এই ডিফারেন্ট জুরিসডিকশনের জন্য রুলস অ্যান্ড রেগুলেশনস ডিফারেন্ট হয়ে যাওয়ার জন্য আমাদের ডিস্টেন্সটা তখন আগের মতো আর থাকে না। সো আমি যদি একটুখানি এখানে জাস্ট ফিলার দেই, সেটা হচ্ছে আমরা জুরিসডিকশনের কথাটা জানলাম, এবং next, there are various inherent risk related to trade, এবং there is of course compliance beyond boundary. আমরা যদি দেখি যে ট্রেড এনভায়রনমেন্টের ভিতরে, what are the landscape, and then there's of course research outcome, BIBMN, and documentary credit. So Nesar join করার সাথে সাথে I will again hand over to Nesar. In the meantime, if I can little bit maybe highlight the related risk ট্রেডের সাথে। Of course, international trade, some of the risks যেগুলি নাকি খুবই obvious এবং যেগুলি নাকি খুবই prominent. These are payment risk, performance risk, compliance risk, and of course, country risk. So আমরা এখানে ডায়াগ্রামের ভিতরে দেখতে পাচ্ছি যে আপনার payment risk, performance risk, and then country risk. So these are all like, country related. আপনি কোন কান্ট্রির সাথে ট্রেডিংটা করছেন, অফকোর্স সেই কান্ট্রির একটা স্পেসিফিক এখানে রিস্ক থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি একটা হাই রিস্ক কান্ট্রির সাথে আপনার ট্রেড হয়, যারা ট্রেড করেন তারা জানেন যে
প্রত্যেক কান্ট্রিরই একটা সভরেন রিস্ক থাকে এখানে। সো সেই সভরেন রিস্কটা কিন্তু ইট ইজ রিলেটেড টু দ্য কান্ট্রিজ ডিফারেন্ট ফ্যাক্টরস। বেসিক্যালি আপনার এখানে হতে পারে তাদের জুরিসডিকশনস, তাদের ইউনো লেভেল অফ কারাপশন, তাদের রুলস অ্যান্ড রেগুলেশনস, তাদের সেক্টর, আম, আহ, বিভিন্ন রকমের ফ্যাক্টরে আপনার একটা কান্ট্রি রিস্ক হয়। সো দ্যাট ইজ ডেফিনেটলি আ ফ্যাক্টর টু বি কনসিডার্ড ফর ইন্টারন্যাশনাল ট্রেড। সো উনি জয়েন করতে করতে আমি একটুখানি যদি বলি, এখানে we can see that compliance risk actually governing um, rest of the risk. It's actually very, very important. ওকে, সো ডিফারেন্ট জুরিসডিকশন আমাদের ম্যানুফ্যাকচারার যখন র মেটেরিয়াল আনতেছে, হুইচ ইজ মেক ইন্টারন্যাশনাল ট্রেড চ্যালেঞ্জিং, ইন্টারেস্টিং, এবং ইজ রিয়েলি রিকোয়ার্ড এ ভেরি টেকনিক্যাল স্কিল। এই জায়গাটা আপনার ইম্পর্টেন্ট। নাও, various inherent risks. What does I want to mean it? Basically, even international trade, say for example, আমরা ডকুমেন্টারি ক্রেডিট বা ক্যাশ ইন অ্যাডভান্সের মাধ্যমে করি, এর ভিতরেও কিন্তু আপনার ভেরিয়াস টাইপ অফ রিস্ক আপনার অ্যারাইজ করে। যেমন ধরেন, হোয়াট ইফ যে ডকুমেন্ট ইজ কমপ্লাইং প্রেজেন্টেশন, ইস্যুইং ব্যাংক আপনার পেমেন্ট করতে হয়, গুডস লস্ট ইন ট্রানজিট, তাহলে ইন্স্যুরেন্সের কাভারেজটা ঠিক মতো আছে কিনা, আসলে এটা কে বিয়ার করবে কস্টটা, বায়ার বা সেলার। এটা অনেক সময় এমন একটা জায়গায়, এমন একটা সিচুয়েশনের ডিসপিউট বা মানে সিচুয়েশনটা ঘটে যেখানে আসলে রুল ইজ নট টু সাম এক্সটেন্ট ক্লিয়ার। সো ইন্টারন্যাশনাল ট্রেডে মোস্টলি ভেরিয়াস মাইন্ডসেট এখানে থাকে বলে, ভেরিয়াস রেগুলেশন আছে বলে, ভেরিয়াস রেগুলেশনের ডিফারেন্ট ডিরেকশন বা মিনিং আছে বলে এখানে কিছু ইনহেরেন্ট রিস্কও কিন্তু অ্যারাইজ করে। সো দ্যাট ইজ অলসো অ্যান অ্যানাদার ফ্যাক্টর। এই তিনটা ফ্যাক্টরের বাইরে সবচেয়ে বেশি এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে ইজ কমপ্লায়েন্স। মেবি এ ট্রানজেকশন ইজ কমার্শিয়ালি সাউন্ড, প্রফিটেবল, অ্যান্ড ইজ হেল্পফুল ফর দ্য ইকোনমি, বাট আপনি যার কাছ থেকে আসলে এটা নিতে চাচ্ছেন সেটা আপনার দেশের আইনগতভাবে হয়তো কোনো বাধা নাই, কিন্তু যেহেতু আপনি আপনার ট্রেডিং কারেন্সি হইতে পারে ইউএস ডলার, ইউরো, তখন ওই দেশের যদি আসলে কোনো অ্যাক্টরকে ব্যাড অ্যাক্টর হিসাবে আপনার ডিনোট করে, তখন আসলে আপনি চাইলেও, ইভেন আপনি কমপ্লাই উইথ দ্য অল রেগুলেশন, ইভেন বোথ কান্ট্রিজ, ফর এক্সাম্পল চায়নাও তো এ ধরনের কোনো ইস্যু নাই, বাংলাদেশও ওর সাথে ডিল করতে কোনো ইস্যু নাই, বাট আপনার ট্রেডিং কারেন্সি ডলার হওয়ার কারণে, যেহেতু এখানে ইউএস হয়তো কোনো রেস্ট্রিকশন আছে, ইউ ক্যান নট জাস্ট ডু দ্য ট্রানজেকশন ইন দ্যাট সেন্স। সো দ্য কমপ্লায়েন্স দ্যাট উই আর টকিং অ্যাবাউট টুডে is basically B1 boundary. It's a general law applicable to all as long as আপনার ট্রেডিং কারেন্সি আসলে ওইটার সাথে ম্যাচ করে। সো দিজ আর দ্য ফোর ফান্ডামেন্টাল থিং যেটা আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল ট্রেডটাকে চ্যালেঞ্জিং করে, ইন্টারেস্টিং করে, এবং এখানে রিকোয়ার্ড এ লিটল বিট টেকনিক্যাল স্কিল। এটা হচ্ছে কারণ। নাও আমি নেক্সট টপিকে যদি যাই, এটা হচ্ছে যে টু আন্ডারস্ট্যান্ড, টু ক্রিয়েট এ অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাইক দিস, উই মাস্ট ফার্স্ট অ্যাসেস দ্য হোয়াট ইজ দ্য ট্রেড এনভায়রনমেন্ট অফ আওয়ার কান্ট্রি। সো এটা আমাকে আগে অ্যাসেস করতে হবে, তারপর আমরা ওইটার উপরে বেস করে কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সেট করতে পারি। সো গ্লোবাল স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি ইন্টারন্যাশনাল ট্রেডে, আমরা জানি চারটা ট্রেড পেমেন্ট মেথড আছে যেগুলো নিয়ে আমরা পরে আরেকটু ডিসকাস করব। গ্লোবালি 70 to 80% ট্রেড হয় থ্রু ওপেন অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে বাকিতে মাল বিক্রি হয়, বাট এটা মোস্টলি ডেভেলপ কান্ট্রি টু ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিতে হয়। বাট এটা 90% গ্লোবাল ট্রেড হয় কিন্তু আপনার, বা সরি 70 to 80% গ্লোবাল ট্রেড হয় কিন্তু আসলে ওপেন অ্যাকাউন্টে। দ্য রেস্ট বেসিক্যালি ইজ সেগ্রিগেটেড অন টু দ্য ক্যাশ ইন অ্যাডভান্স, আপনার cash in advance, documentary collection, documentary credit is responsible for 10 to 15%, but 10 to 12%. So that is the global ballpark statistics regarding international trade environment. তার মানে গ্লোবালি যদি আপনি ইন্টারন্যাশনাল ট্রেডে যদি
মানে রিয়েলি এক্সপার্টিস হতে হয়, ইউ মাস্ট হ্যাভ এ ভেরি গুড নলেজ অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টিস হাউ টু ডিল উইথ দ্য ওপেন অ্যাকাউন্ট। দেয়ার আর ভেরিয়াস প্যারামিটার অলসো। Documentary credit is only the 10 to 15% is a very unique skill set, but it is আপনাকে গ্লোবাল ট্রেড হেড হতে হলে এটাতে এক্সপার্টাইজ হওয়ার আসলে এক্সপার্টাইজ মানে অত বেশি এক্সপার্টাইজ আপনার না হলেও ইউ ক্যান রান দ্য শো। বাট কামিং টু দ্য বাংলাদেশ, অ্যাকর্ডিং টু বিআইবিএম রিসার্চ, যে রিসার্চটা আসলে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ প্রতি বছরে আর আগের বছরের ট্রেডের কি অবস্থা সেটা নিয়ে একটা রিসার্চ হয়। তো ওই রিসার্চে দেখা গেছে যে ফর দ্য লাস্ট, এই যে 2011 থেকে 2023 সাল পর্যন্ত, ডকুমেন্টারি ক্রেডিট ইজ বেসিক্যালি ফর ইম্পোর্ট। ডকুমেন্টারি ক্রেডিট ইজ আমাদের 85 থেকে 90% ট্রেড হয় থ্রু ডকুমেন্টারি ক্রেডিট। ইন এক্সপোর্ট এটা একটু ডিক্লাইনিং ট্রেন্ডে আছে, তারপরেও স্টিল 50 to 55% ইন ডকুমেন্টারি ক্রেডিট, অ্যান্ড দ্য রেস্ট ইজ ডকুমেন্টারি কালেকশন। সো আমরা যদি আমাদের ট্রেডের এনভায়রনমেন্টটা দেখি, হুইচ ইজ নট লাইক এ গ্লোবাল ট্রেড এনভায়রনমেন্ট। আমাদেরটা হচ্ছে যে বেসিক্যালি ডকুমেন্টারি ক্রেডিট ডোমিনেন্ট একটা এনভায়রনমেন্ট। সো আমাদের দেশের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ইন্টারন্যাশনাল ট্রেডে যদি কেউ কাজ করতে চায়, ভালো করতে চায়, তাকে আসলে ডকুমেন্টারি ক্রেডিটের উপরেই আপনার খুব ভালো একটা স্কিল সেট লাগবে। সো এই এনভায়রনমেন্ট থেকে আমরা আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রামের আমাদের মূল যে জায়গাটা, কোথায় আমরা আসলে ফোকাস করব ইন্টারন্যাশনাল ট্রেডের, সেটা কিন্তু আমাদেরকে এই রিসার্চ রেজাল্টটা, আউটকামটা কিন্তু আমাদেরকে একটা ধারণা দেয়। সো আমরা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে মোস্টলি ফোকাস করব যে ডকুমেন্টারি ক্রেডিট টাইপের ব্যবসায় আসলে আমরা কিভাবে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে পারি আমাদের মাঝখানে। Now, in international trade, basically there are some, as I said, it is very challenging and interesting. There are আপনার কিছু রিস্ক আছে, আপনি যে কোনো বই যদি ঘাটেন, এখানে কিন্তু অনেক টাইপের রিস্ক আপনার কথা বলা আছে। আমি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, অনেকগুলো রিস্ক আমার আছে, কিন্তু আমি প্র্যাকটিশনার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি দেখি, আমাদের মূলত চারটা রিস্ক আছে। প্র্যাকটিশনার পয়েন্ট অফ ভিউ থেকে এই কথাটা কিন্তু একটু আপনাদের ফোকাস করতে হবে, কারণ আপনি যদি ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ দেখেন, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ দেখেন, হয়তো রিগুলার ডিফারেন্স হবে, বাট আমরা যদি ডেস্কে বসে দেখি, হ্যাঁ, আমাদেরকে কিন্তু এই চারটা রিস্ক কথা বলে। নাম্বার ওয়ান হচ্ছে পেমেন্ট রিস্ক। পেমেন্ট রিস্ক আসলে, তাহলে এটাকে আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। পেমেন্ট রিস্ক মানে হচ্ছে আমার এক্সপোর্টার যদি গুডস দিয়ে দেয়, তাহলে সে পেমেন্টটা পাবে কিনা। পেমেন্টটা পাবে বলতে আমি বুঝি যাকে গুডস দিচ্ছে তার কাছ থেকে পেমেন্ট পাবে কিনা। তাহলে এই কথাটাকে যদি আমি একটু এক্সপ্লেন করতে চাই এখানে ফর দা ইন্টারেস্ট, যেমন ধরেন আপনি যদি মনে করেন ওপেন অ্যাকাউন্টে ট্রানজেকশন করেন। ওপেন অ্যাকাউন্টে ট্রানজেকশন মানে হচ্ছে বাকিতে বিক্রি। তার মানে এক্সপোর্টার গুডস পাঠাই দিছে, ইম্পোর্টার একটা সার্টেন পিরিয়ড পরে টাকা দিবে। তার মানে ইম্পোর্টার একটা সার্টেন পিরিয়ড পরে টাকাটা দিচ্ছে কিনা, এটা হচ্ছে পেমেন্ট রিস্ক। তার মানে এক্সপোর্টারের পেমেন্ট রিস্ক অন ইম্পোর্টার, অর্থাৎ কাউন্টার পার্টির কাছে থেকে পেমেন্টটা পাচ্ছে কিনা। কিন্তু আপনি যদি দেখেন ডকুমেন্টারি কালেকশন, এখানেও কিন্তু মূলত ইম্পোর্টার, আপনার কাউন্টার পার্টি হচ্ছে ইম্পোর্টার, সে টাকা দিবে। সুতরাং পেমেন্ট রিস্কটা হচ্ছে এক্সপোর্টারের পেমেন্ট রিস্ক, কমার্শিয়াল পেমেন্ট রিস্কটা হচ্ছে অন ইম্পোর্টার। কিন্তু যখন আপনি ডকুমেন্টারি ক্রেডিট করছেন, এখানে কিন্তু বেনিফিশিয়ারি দ্যাট ইজ এক্সপোর্টারের পেমেন্ট রিস্কটা কিন্তু আর ইম্পোর্টারের উপর না, এটা হচ্ছে ইস্যুইং ব্যাংকের উপরে। সো এই যে, অর্থাৎ আমি এখানে পেমেন্ট রিস্ক বলতে বুঝাচ্ছি যেটার পেমেন্টের, যার কাছ থেকে পেমেন্ট পাওয়ার আশায় আপনি পেমেন্ট গুডসটা এক্সপোর্ট করছেন, সে আসলে টাকা দিবে কিনা, এই সন্দেহটা যদি আপনার মনে থাকে, আনসার্টেনিটি থাকে, তখন সেটাকে আমি বলছি পেমেন্ট রিস্ক। এই শব্দগুলাকে, অর্থাৎ কাউন্টার পার্টির সাথে এই শব্দগুলাকে আমাদের
সেগ্রিগেশন করতে হবে, প্রিসাইজ হতে হবে, এই জন্য আমি এখানে এটা বললাম। নাও পারফরমেন্স রিস্ক। পারফরমেন্স রিস্ক মানে হচ্ছে যে আপনি টাকা পাঠাবেন, পেমেন্ট রিস্ক আপনার হয়ে গেল, টাকা পাঠাই দিছেন বা পাঠাবেন, আপনার কাউন্টার পার্ট আসলে আপনাকে গুডসটা দিবে কিনা। তার মানে ধরেন এটা যদি ক্যাশ ইন অ্যাডভান্স হয়, ক্যাশ ইন অ্যাডভান্স যদি হয়, খেয়াল করেন আমাদের চারটা ট্রেড পেমেন্ট মেথড আছে। ক্যাশ ইন অ্যাডভান্স অর্থাৎ আপনি আগে টাকা পাঠাই দিছেন, পেমেন্ট রিস্ক ইজ নট দেয়ার বিকজ হি অলরেডি গট হিজ মানি। কিন্তু এখানে একটা পারফরমেন্স রিস্ক আছে, কারণ সে গুডস আপনার নাও পাঠাতে পারে, কোয়ালিটি গুডস এক্সাক্ট স্পেসিফিকেশন গুডস না পাঠাতে পারে। তার মানে এখানে এটা হচ্ছে পারফরমেন্স রিস্ক আন্ডার ক্যাশ ইন অ্যাডভান্স। তার মানে পেমেন্ট মেথডের সাথে আপনার এই জায়গাটা একটা সম্ভাবনা আছে, ইয়াস, রিলেশন আছে। ওপেন অ্যাকাউন্ট, ওপেন অ্যাকাউন্টে আপনি তো আসলে আগে গুডস পাবেন, নর্মালি এখানে পেমেন্ট রিস্ক হবে না। গুডস যদি আপনি ঠিক মতো না পান, তাইলে আপনি গুডস নাও নিতে পারেন, কারণ এটা তো বাকিতে বিক্রি। এখানে আপনার পারফরমেন্স রিস্ক হওয়ার সম্ভাবনাটা কম, এখানে পেমেন্ট রিস্ক ইজ ভেরি হাই। কিন্তু আপনি যখন ডকুমেন্টারি কালেকশনে যাবেন, এখানে আপনার কিন্তু পারফরমেন্স রিস্ক আছে। কারণ হচ্ছে আপনি ব্যাংক থেকে ডকুমেন্ট নিয়েই গুডস রিলিজ করতে পারেন। তার মানে ব্যাংক থেকে ডকুমেন্ট নিতে হলে যদি এটা ডেলিভার ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট হয়, তাহলে কিন্তু টাকা দিয়ে আপনাকে গুডস এর কাছে যেতে হয়। তার মানে এখানে একটা পারফরমেন্স রিস্ক আছে, যেখানে এক্সপোর্টার, আপনার এখানে পারফরমেন্স রিস্কটা আছে। অর্থাৎ এটাও কিন্তু এক্সপোর্টার, গুডস মানে হচ্ছে এক্সপোর্টার। কিন্তু যখন এটা ডকুমেন্টারি ক্রেডিটে আসলো, এখানে কিন্তু পারফরমেন্স রিস্কটা কিন্তু ইজ নট গুডস, এটা কিন্তু অন ডকুমেন্টস। তার মানে এটা কিন্তু একটা মেজর শিফট, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শিফট। এই শিফটটাকে, এই এই যে ইম্পর্ট্যান্ট এই শিফটটাকে আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে ইউ আর ডিলিং উইথ গুডস, ডকুমেন্টস নট গুডস। এটা আসলে প্র্যাকটিক্যালি আপনার আসলে কিভাবে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো দিস দা ডকুমেন্টস, আপনার হচ্ছে পারফরমেন্স ঠিক মতো ডকুমেন্ট দিচ্ছে কিনা। এমন কোন ডকুমেন্টস দিল যেটা আপনার কমপ্লায়েন্স প্রোগ্রামের কারণে আপনি এটাকে প্রসেস করতে পারছেন না, এমন একটা ডকুমেন্ট দিল যেটা আপনার লোকাল রেগুলেশন ভায়োলেশন করে। হাউ টু হ্যান্ডেল দিস? ইভেন অল পার্টিজ আর এগ্রিড, but you just cannot process it just because commercial parties are agreed, because it may breach the international law or local law. So that is in the sense performance risks. So এই জায়গাটা আমরা করলাম। কমপ্লায়েন্স রিস্ক এটা আসলে রিপিটেশন। আমরা, আপনারা জানেন আমাদের দেশে টিবিএমএল গাইডলাইন আছে, ইউ হ্যাভ টু মাইন্ড, ইউ হ্যাভ টু ফলো লট অফ রেগুলেশনস বোথ লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। এই জায়গাটা আপনার আছে। নাও কান্ট্রি রিস্ক। আমি কেন আগে কমার্শিয়াল পার্টিটাকে এটাকে আগে বলছিলাম যে এটা শুধু কাউন্টার পার্টি, কান্ট্রি রিস্ক এটা কিন্তু মোর প্রিভিলেন্ট ইন আওয়ার কান্ট্রি নাও। আপনি দেখেন, আপনি যদি পত্রিকা পড়েন, মানে কিছুদিন আগেও বলা হয়েছে যে আমরা বিপিসির তেল ইম্পোর্টের, অয়েল ইম্পোর্টের টাকা পরিশোধ করতে পারছি না, আমাদের বাকি পড়ে গেছে, যেগুলো আমাদের পেমেন্ট করার কথা সেগুলা আমরা পেমেন্ট করতে পারছি না। এখানে তাহলে প্রবলেমটা কোথায়? বিপিসি, উনি কিন্তু, ওনাদের কিন্তু টাকার কোনো সমস্যা নাই, সো দে প্রোভাইড সাফিসিয়েন্ট লোকাল কারেন্সি টু মেক পেমেন্ট। সো বিপিসি অ্যাজ এ কন্ট্রাক্টের এগেইনস্টে কাউন্টার পার্টি, তাদের কোনো সমস্যা নাই। নাও ব্যাংক, ব্যাংক টাকা পেয়েছে কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট ফরেন কারেন্সি নাই ফর মেকিং পেমেন্ট, সো ইটস আন্ডার এলসি। সো দিস ইজ দ্য পেমেন্ট রিস্ক। ব্যাংক পেমেন্ট করতে পারছে না, দিস ইজ এ পেমেন্ট রিস্ক, কারণ এটা এলসির আন্ডারে কাউন্টার পার্টি হচ্ছে ব্যাংক,
খুব ভালো করে খেয়াল করবেন। নাও ব্যাংক অ্যাপ্রোচ করছে টু সেন্ট্রাল ব্যাংক ফর providing them dollar to make a payment of the well. নাও বাংলাদেশ ব্যাংক বলছে আমি তোমাকে ডলার দিব না। দ্যাট মিনস ইটস কান্ট্রি রিস্ক। তাহলে আমরা কি মানে আমরা কি বুঝতে পারছি যে কখন একটা পেমেন্ট রিস্ক কান্ট্রি রিস্কে শিফট হয়? এটা কিন্তু একটা লাইভ এক্সাম্পল আমাদের সামনে কিন্তু এখনো পর্যন্ত আছে যে আমরা এখনো পর্যন্ত ওয়েলের পেমেন্ট দিতে পারি নাই। তার মানে যখন লাস্ট রিসোর্ট আপনাকে বলে যে আপনি পেমেন্ট এখন দিতে পারবেন না, সাফিসিয়েন্ট ডলার দিতে পারবেন না, আমি ব্যর্থ হওয়ার পরে এজ এন ইস্যুইং ব্যাংক, দিস ইজ কল্ড কান্ট্রি রিস্ক। দ্যাট ইজ হোয়াই দ্যাট ইজ হোয়াই আপনার ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। আইএমএফ আপনার একটা স্ট্যান্ডার্ড দেয়, একটা কান্ট্রি তার মিনিমাম 3 মাসের ফরেন কারেন্সি রিজার্ভ রাখতে হয়। দিস ইজ এ মিনিমাম স্ট্যান্ডার্ড। তার মানে কি, যাতে এরকম ফরেন কারেন্সি সিচুয়েশনটা যদি এরকম হয় যে দেয়ার ইজ নো ডলার ইন এ ব্যাংকিং সিস্টেম, there is no dollar in a banking system, still bank central bank can actually fulfill 3 months import obligations, বিকজ এখানে অ্যাজিউম করা হয় যে উইদিন 3 মাস এখানে একটা রিফর্ম অ্যাক্টিভিটিস, বেইল আউট বা হোয়াট এভার মে বি ডান, ইট টেক্স এ মিনিমাম 3 মান্থস টু অ্যাকচুয়ালি সর্ট ইট আউট দ্য প্রবলেম এন্ড আদার্স। সো দ্যাট ইজ হোয়ার দিস ইজ কান্ট্রি রিস্ক। সো আই হোপ যে আপনারা এই জায়গাটাতে অ্যাটলিস্ট পেমেন্ট রিস্ক অ্যান্ড কান্ট্রি রিস্ক এই জায়গাটা বুঝতে পারছেন। নাও কান্ট্রি রিস্ক এর আরেকটা আসসালামু এক্সাম্পল। আলাইকুম। জি আমি আপা। একটু সরি ইন্টারাপ্ট করছি। আসলে আমি একটু ওই যে ডকুমেন্টারি কালেকশন এবং ডকুমেন্টারি ক্রেডিট, যে দুইটা টার্ম আপনি বেশ কয়েকবার ইউজ করলেন, আমি আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছি এই দুইটা টার্ম নিয়ে। আচ্ছা, আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম পাপিয়া, ওকে, কোন হুম, ব্যাংক থেকে? ব্র্যাক ব্যাংক। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, পাপিয়াপা, এটা আমি আমার পরের স্লাইডে আপনার এটা আমি ডেসক্রাইব করব। আমি যখন মিউচুয়ালি এটাতে পরে আপনি একটু পরে পাবেন, এটা শুধু শব্দ দুইটা দিয়ে আপনি শুধু ওই পেমেন্ট রিস্ক পারফরমেন্স রিস্ক এটা আমি কি বলতে চাচ্ছি এটা আপনি একটু বুঝলে হবে। আর এই পেমেন্ট মেথডটা কি সেটা আমি আমার পরের স্লাইডে আপনাকে বলবো। ঠিক আছে আপা? ওকে, থ্যাংক ইউ। ওকে। সো আমি এখানে যেটা, যেমন মনে করেন আপনি যদি বই পড়েন, কান্ট্রি রিস্কের এখানে অন্য কিছু কথা বলা আছে। অন্য কিছু কথা কিরকম? যেমন কান্ট্রি রিস্কের কথা বলা আছে, ম্যাক্সিমাম বইয়ে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনি যখন এলসির পেমেন্ট করতে যাবেন, অর্থাৎ আপনার কাছে লোকাল কারেন্সি আছে বিডিটি, যখন এলসি করতে যাবেন সরাসরি এখন যেমন আপনি সরাসরি আপনার ট্রেজারির মাধ্যমে পেমেন্ট করতে পারেন, কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে যেখানে আপনাকে আগে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন নিতে হয় টু কনভার্ট দ্য লোকাল কারেন্সি ইনটু দ্য ফরেন কারেন্সি। টু কনভার্ট দ্য লোকাল কারেন্সি ইনটু ফরেন কারেন্সি, এটা আগে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন নিতে হয়। সেন্ট্রাল ব্যাংক পারমিশন দিলেই শুধুমাত্র ওই পরিমাণ ডলার আপনি পান। এটা হচ্ছে এই কান্ট্রি রিস্কের আন্ডারে ম্যাক্সিমাম বইয়ে এই কথাটা বলা আছে। তা আমি এটা কেন বলি নাই, কারণ আমি আমার দেশের ট্রেড অ্যাওয়ারনেস নিয়ে কথা বলছি। আমার দেশে এইটা ছিল 1980-90 সালের আগে। এখন আমার দেশে এটা প্রিভেল করে না। আমার দেশে প্রিভেল করে হচ্ছে আমরা বিপিসির পেমেন্ট দিতে পারছি না। সো দ্যাট মিনস আমরা এই লিটারেচারটাকে আমরা একটু আমাদের মতো করে আপডেট করলাম বেসড অন দ্য ফ্যাক্ট যেটা আমাদের দেশে এখন প্রিভেল করছে। সো সো মোস্ট ইম্পর্টেন্ট যে এই ফান্ডামেন্টাল রিস্কটা আমাকে বুঝতে হবে, কারণ না হলে আমি ডিসিশন নিতে পারবো না। দিজ আর টু ডিফারেন্ট থিংস।
Payment risk is basically counterparty risk. Country risk is basically মানে দেশের রিস্ক, আপনার এই ইকোনমিক রিস্ক বা পলিটিক্যাল এন্ড ইকোনমিক রিস্ক যেখান থেকে ডিরাইভ হোক না কেন, আলটিমেটলি দ্যাট মিনস কান্ট্রি ইজ নট এবল টু প্রোভাইড দ্য মানি। সো দিজ আর দ্য টু ডিফারেন্ট থিং, এটা একটু আমরা মাথায় রাখবো। ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।